গাইজ দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর গদ্য গ্রন্থে হিমালয় দর্শন বেগম রোকেয়া হিমালয় দর্শনে রচনাটি নিয়ে আলোচনা করব। এটি একটি ভ্রমণ বৃত্তান্ত। বেগম রোকেয়া হিমালয় অঞ্চলে, মূলত দার্জিলিং অঞ্চলে ভ্রমণের সুন্দর একটি বর্ণনা এখানে আছে। লেখিকার সম্বন্ধে প্রথমে আমরা বর্ণনা করব। লেখিকা বেগম রোকেয়া 1880 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর বাংলাদেশের রংপুর জেলায় পায়রাবন্দ জেলায় জন্মগ্রহণ করেন। তৎকালীন সমাজ ব্যবস্থা, পরিবার ও রক্ষণশীল ব্যক্তিদের ফুটুকি উপেক্ষা করে তিনি তার লেখা পড়া চালিয়ে যান। ভাগলপুর ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ শাখাও হোসেনের সঙ্গে তার বিবাহ হয়। স্বামীর মৃত্যুর পর তিনি সাক্ষাদোয়া মেমোরিয়াল স্কুল তিনি প্রতিষ্ঠা করেন। তার রচিত কয়েকটি গ্রন্থ হল মতিচুর, বড্ডরাগ ইত্যাদি। 1932 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর তার মৃত্যু হয়। আলোচ্য হিমালয় দর্শন প্রবন্ধটি প্রকৃত নাম উপমুন্ডুকের হিমালয় দর্শন। এটি মহিলা কর্তৃক 1311 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এবার আমরা মূলত আলোচনা শুরু করি। লেখিকা ভ্রমণ বৃত্তান্ত হিমালয় দর্শন। হিমালয়ে গিয়ে তিনি কীরকম প্রকৃতির শোভা সৌন্দর্য দেখেছেন তার পুঙ্খ বিবরণ এই গদ্যে আলোচনা করা হয়েছে। তিনি বলেছেন, যথাসময়ে যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশন আসিয়া পড়েছি। শিলিগুড়ি হইতে শিলিগুড়ি রেল রোড আরম্ভ হইয়াছে। ইস্ট ইন্ডিয়া গাড়ি অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল ছোট, হিমালয় রেলগাড়ি আবার তার অপেক্ষায়ও ছোট ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়িগুলি বেশ সুন্দর দেখায়। তিনি প্রথমে হিমালয় অঞ্চলে, মূলত দার্জিলিং অঞ্চলে যাওয়ার একটা বর্ণনা দিয়েছেন। তিনি যে সময় লিখেছেন সেই সময়ে পরাধীন ভারতবর্ষ, সেই সময়ে যে রেল ব্যবস্থা তা তিনি এখানে উল্লেখ করেছেন। ভারতবর্ষ 1853 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ চালু হয়েছিল। হিমালয় অঞ্চলে যে রেল ব্যবস্থা ছিল সেটা হলো হিমালয়ান রেলওয়ে। এখন সেই হিমালয়ান রেলওয়ে রয়েছে, সেটা হলো ন্যারো ইচ লাইট, অর্থাৎ সেই ট্রেনে নামলে যে প্রস্তর বা চওড়া সেটা খুব কম, 2 ফুট চওড়া, যেটাকে বলা হয়েছে ন্যারো গেজ রেলওয়ে। বর্তমানে এই হিমালয়ান রেলওয়ে আবার যেটাকে বলা হয়েছে টয় ট্রেন, এটি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত চলে। 1879 থেকে 81 খ্রিস্টাব্দ পর্যন্ত এই রেল লাইনটা তৈরি হয়েছে। 88 কিমি দীর্ঘ এই রেল লাইন। 1881 সালে রেল লাইন তৈরি হয়। 1899 সালে দার্জিলিং হিমালয় রেলওয়ে। 1899 সালে 2 ডিসেম্বর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পদমর্যাদা পান তিনি। এখানে লেখিকা বলেছেন শিলিগুড়ি স্টেশন থেকে তারা শিলিগুড়ি স্টেশনে পৌঁছালেন ট্রেনে করে। তারপর শিলিগুড়ি থেকে হিমালয়া স্টেশন শুরু হয়েছে, অর্থাৎ হিমালয়ান ট্রেনে করে যেতে হবে। ইস্ট ইন্ডিয়ান গাড়ি অপেক্ষায় ইস্টার্ন বেঙ্গলটি ছোট, হিমালয় রেলগাড়িটি আবার তার অপেক্ষায় ছোট। সেই সময়ে যে ব্যবস্থা রেলওয়ের জন্য তা দুদিকের কথা এখানে বলা হয়েছে। ইস্ট ইন্ডিয়ান গাড়ি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া রেলগাড়ি, আবার ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি। ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ি যার কথা বলা হয়েছে, ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ি হুগলি নদীর পশ্চিম তীরে এই অংশটা যেখানে যে এলাকার মধ্যে পড়ে সেগুলো হলো ইস্ট ইন্ডিয়ান
মধ্যে পড়ে। আর ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি হুগলি নদীর পূর্ব দিকের অংশ। সেই ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ি যেটা প্রত্যক্ষভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এসেছে। আর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে এসেছে বাংলা এবং আসাম প্রভৃতি অঞ্চলে রেল পরিষেবা থেকে এটি এসেছে। ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি 1857 থেকে 1942 সাল পর্যন্ত এই ইস্টার্ন বেঙ্গল গাড়িটি বাংলা ও আসাম প্রভৃতি অঞ্চলে রেলওয়ে পরিষেবা প্রদান করেছে। তাই বলা হয়েছে, যথাসময়ে যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশন হইয়া পৌঁছালাম। তাহলে তারা শিলিগুড়ি স্টেশনে পৌঁছে গেল। শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে। শিলিগুড়ি থেকে রেলগাড়ি মানে হিমালয় রেলগাড়িটা আরম্ভ হয়েছে। ইস্ট ইন্ডিয়া গাড়ির অপেক্ষায় ইস্টার্ন বেঙ্গল গাড়িটা ছোট। তাহলে ইস্ট ইন্ডিয়া থেকে ইস্টার্ন বেঙ্গল গাড়িটা ছোট। হিমালয়ের রেলগাড়ি আবার তার অপেক্ষায় ছোট, মানে এই দুটো থেকে হিমালয় রেলগাড়িটা আরও ছোট। ক্ষুদ্র গাড়িগুলি খেলনার গাড়ির মতন বেশ সুন্দর দেখা। এই যে ছোট গাড়ি, এই গাড়িটা যেন খেলনার গাড়ির মতন খুব সুন্দর দেখা। আর গাড়িগুলো খুব নিচু। যাত্রীগণ ইচ্ছে করলেই চলিবার সময় অনায়াসে উঠতে নামতে পারে। তাই যাত্রীরা যখন যায় তারা অনায়াসে এই ট্রেনে থেকে যাতায়াত করতে পারে, মানে নামতেও পারে উঠতে পারে। তাই এই ট্রেনটাকে কি বলেছে লেখিকা বলেছে টয় ট্রেন, মানে এই ট্রেনটাকে আমরা টয় ট্রেন বলি। আমাদের ট্রেন অনেক আঁকাবাঁকা পথ অতিক্রম করিয়ে ধীরে ধীরে উপরে উঠিতে লাগলো। তাহলে ট্রেনটা আঁকাবাঁকা পথ করতে করতে অনেক দূরে অতিক্রম করতে লাগলো। গাড়িগুলো কটাকট শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিত। আর কি করতো গাড়িগুলো, কখনো উত্তর দিকে কখনো দক্ষিণ দিকে এঁকে বেঁকে গাড়িগুলো যেত। পথের দুধারে মনোরম দৃশ্য, কোথাও অতি উঁচু চূড়া, কোথাও নিবিড় অরণ্য। তাহলে পথের দুধারে কি না কোথাও উঁচু আবার কোথাও নিচু অরণ্য মানে বন, মানে আর মনোরম মানে খুব সুন্দর দৃশ্য। ক্রমে আমার সমুদ্র মানে সি লেভেল হইতে 3000 ফিট উচ্চে উঠিয়াছি। তাহলে তারা সমুদ্র থেকে 3000 ফিট উঁচুতে উঠিয়া গেছে। এখন শীত বোধ হয় না। তাহলে 3000 উপরে উঠেও তার এখন শীত বোধ হচ্ছে, মানে শীত পাচ্ছে না তারা, মানে শীত লাগছে না। কিন্তু মেঘের ভিতর দিয়া চলিয়াছে, কিন্তু সেগুলো মেঘের ভিতর থেকে টয় ট্রেনটা যাচ্ছে। নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুঞ্জ ঝিকা মনে হচ্ছে। নির্মল মানে কি, নির্মল মনে হচ্ছে নির্মল মানে দুটো নদীর মাঝখানের অংশটাকে বলছে নির্মল। আর শ্বেত কুচ্ছটিকা মানে কুয়াশা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মায়। তাহলে সেই নিম্ন মানে নিচের উপত্যকায় দুধারে যে যাচ্ছে, মানে দুধারে জল আর উপরে কুয়াশা, সেই মাঝপথ থেকে তারা ভ্রমে যাচ্ছে। তরু লতা ঘাস পাতা সকলই মনোহর, মানে এই তরু লতা ঘাস পাতা দেখে তার লেখিকার মন যেন একটা সুন্দর মনোরম দৃশ্য সে অনুভব করছে। এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখি না, বলছে এত বড় বড় ঘাস আমি কখনো দেখিনি। হরিত বর্ণ চায়ের ক্ষেতগুলো প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে। হরিত বর্ণ মানে কি, হরিত বর্ণ মানে হচ্ছে সবুজ বর্ণ। তাহলে সবুজ বর্ণ যেন ক্ষেতের দিকে মানে ক্ষেতের হয়ে চারিদিকে আছে, তার জন্য যেন আরও বেশি সৌন্দর্য লাগছে, শতগুণ সৌন্দর্য লাগছে। দূর হইতে সারি সারি চারিদিকে বড় সুন্দর বোধ হয়। দূরে গাছগুলো খুব সুন্দর দেখতে লাগছে। মাঝে মাঝে মানুষে চলিবার সংকীর্ণ পথগুলি সরণী সীমান্তের ন্যায় দেখায়। মাঝে মাঝে সেই মানুষের সংকীর্ণ পথগুলো যেন একটা স্মৃতি দেখায়, একটা সীমান্ত দেখাচ্ছে, মানে বহু দূরে, মানে মেনশন মানে এই রাস্তাটা সেই সীমা দেখাচ্ছে। নিবিড় শ্যামল বন, বসুমতীর ঘন কেশপাশ,
আর পথগুলো আঁকাবাঁকা সিথি, আর নিবিড় শ্যামল মানে ঘাস কোমল, সেগুলো যেন আঁকাবাঁকা রাস্তা স্মৃতির মতন দেখাচ্ছে। রেলগাড়ি অনেকগুলো জলপ্রপাত আর নিঝুম দৃষ্টিগোচর হইল, ইহার সৌন্দর্য বর্ণনাতি। তাহলে রেলপথের যে জলপ্রপাত নিঝড় দৃষ্টিগঞ্জি, সেই সৌন্দর্য দেখে লেখিকা অনুভব করতে লাগলো। কোথা হইতে আসিয়া ভীমবেগ হিমাদ্রি পাষাণ হৃদয় বিতীর্ণ করিতে করিতে ইহা কোথায় চলিয়াছে। ভীমবেগ মানে প্রচণ্ড, হিমাদ্রি মানে হিমালয় বা পর্বত শ্রেণী, আর পাষাণ মানে হচ্ছে পাহাড়। সেই বলছে সেই প্রচণ্ড হিমালয়ের পাহাড় যে, সেটা যেন সে কোথায় চলিয়া গেছে। ইহাদের কোন একটি বিশালাকার জাহ্নবীর উৎস। জাহ্নবীর মানে হচ্ছে গঙ্গার অপর নাম হচ্ছে জাহ্নবী, তা মানে গঙ্গার উৎস। একথা সহসা বিশ্বাস হয় কি? বলছে এই কথা কারোর মানে হঠাৎই বিশ্বাস হয় না। একটি বড় ঝর্ণার নিকট ট্রেন থামিল। একটা বড় ঝর্ণার কাছে, নিকট মানে কাছে, ট্রেনটা থামলো। আমরা ভাবিলাম যাহাতে আমরা প্রাণ ভরে জলপ্রপাত দেখতে পাই, সেই জন্য বোধহয় গাড়িটা থামিয়েছে। তাহলে লেখিকা কী ভাবছে? যে হয়তো আমরা এই সুন্দর ঝর্ণা দেখতে পাই, তাই জন্য হয়তো ট্রেনটা থেমেছে। বাস্তবায়িত সেই জন্য, কিন্তু ট্রেন থামে নাই, অন্য কারণ ছিল। কিন্তু সেই জন্য ট্রেন থামেনি, অন্য কারণে ট্রেন থেমেছে। কী কারণে? না, সেইখানে জল পরিবর্তন করা হইতেছিল। তাহলে সেখানে জল পরিবর্তন হচ্ছিল, তাই জন্য ট্রেনটা থেমে গেছে। যে কারণে ট্রেন থামুক, আমাদের মনোরম পূর্ণ হলো। বলছে যে কারণেই ট্রেনটা থামুক না কেন, আমরা এই যে দৃশ্যটা দেখলাম, এই সৌন্দর্য অনুভব করলাম, এটা আমাদের পূর্ণতা হইল। এখন আমরা 4000 ফিট ঊর্ধ্বে উঠিয়াছি। বলছে 3000 থেকে এখন সে 4000 উঁচুতে উঠেছে। তবু শীত অনুভব করি না, তাও তাদের ঠান্ডা লাগছে না। কিন্তু গরমের জ্বালার যে এতক্ষণ প্রাণ কণ্ঠাগত ছিল, সেই জুলুম হইতে রক্ষা পাইলাম। কিন্তু গরমের যে জ্বালা এতক্ষণ ধরে তার কষ্ট হচ্ছিল, সেটা সে যেন রক্ষা পেল। অল্প অল্প বাতাসে মৃদু গতিতে বইছে। আর কি হচ্ছে না, অল্প অল্প বাতাস হাওয়া বইছে। অবশেষে কার্সিং স্টেশনে উপস্থিত হইলাম। তাহলে অবশেষে তারা কার্সিং স্টেশনে পৌঁছালো। এখানকার উচ্চতা 4864 ফিট। তাহলে এখানকার উচ্চতা কত? 4000। এটা কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন হিসেবে পড়তে পারে। তাহলে এখানকার উচ্চতা কত? 4864 ফিট। স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূরে নয়, তাহলে স্টেশন থেকে কাছাকাছিই ছিল। শীঘ্রই আসিয়া পৌঁছিলাম। তাহলে তারা তাড়াতাড়ি পৌঁছে গেছে। আমাদের ট্রাঙ্ক কয়েকটা ভ্রমণক্রমে দার্জিলিংয়ের ঠিকানা বুক করা হয়েছে। তাহলে বলছে কি, তারা কিন্তু কার্সিং স্টেশনে পৌঁছে গেছে, কিন্তু ট্রাঙ্কগুলো যে তাদের সুটকেসগুলো ছিল, সেগুলো দার্জিলিংয়ের ঠিকানায় বুক করেছে। জিনিসপত্রের অভাব বাসায় আসিয়া গৃহসুখ অনুভব করিতে পারি না। তাহলে জিনিসপত্র নেই, তাই সেই অস্বস্তিতে সে ভুগছে। সন্ধ্যায় ট্রেনে আমাদের ট্রাঙ্কগুলো ফিরিয়ে আসিল। তাহলে সন্ধ্যার ট্রেনে সেই দার্জিলিং থেকে কার্সিং স্টেশনে আবার রিটার্নকে ট্রাঙ্কগুলো চলে আসলো। আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তৎকাল বায়ু সেবন করিয়া চারিতার্থ হইল। বলছে আমরা যে দার্জিলিং যাব, তার আগে আমাদের ট্রাঙ্কগুলো সেই দার্জিলিং থেকে ঘুরে এসেছে। পরের দিন ইহাতে আমার সম্পূর্ণ গৃহসুখে আছি। বলছে তারপর যেই ট্রাঙ্ক পেয়ে গেছে, জামা প্যান্টের জন্য তারা যে সুখ পাচ্ছিল না, সেটা সে সুখী হয়ে গেছে। তাই বলি, কেবল আশ্রয় পাইলেই গৃহসুখ থাকে না, আবশ্যকীয় আসবার সরঞ্জাম চায়। তাই লেখিকা বলছে যে শুধুমাত্র আশ্রয় হলে গৃহসুখ হয় না, সুখের জন্য সরঞ্জাম চাই। সব কিছু না হলে আমরা থাকবো কী করে? এখানে এখনও শীতের বৃদ্ধি হয় নাই, গ্রীষ্মও নাই। তাহলে এখনও সেখানে শীত লাগছে না, গরমও নেই। এই সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয়? সূর্যকিরণ প্রখর বোধ হয়,
তাহলে এই সময় যদি বসন্তকাল হয়, কারণ বসন্তকালে খুব ঠান্ডাও না খুব গরমও না, তাই বলছে যদি বসন্তকাল বলা হয় তাহলে কেমন হতো। আর এখানে সূর্যের কিরণ হচ্ছে প্রখর হয়। আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হয়েছে। বলছে আমরা যখন থেকে ওখানে পৌঁছেছি একদিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হয়নি। বায়ু তো খুবই স্বাস্থ্যকর জল নাকি খুব ভালো নয়, তাহলে সেখানে জলও কিন্তু ভালো পাওয়া যেত না। আমরা পানীয় জল ফিল্টারে ছাঁকিয়ে ব্যবহার করি, তাহলে পানীয় জল কী করতো না ফিল্টারে ছেঁকে তারা ব্যবহার করতো। জল কিন্তু দেখিতে খুব পরিষ্কার স্বচ্ছ, বলছে জল কিন্তু দেখতে খুব পরিষ্কার স্বচ্ছ, কূপ নাই মানে কোনো কুয়ো নেই, নদী পুরস্কার নাই, বলছে নদী পরিষ্কার নয়, সবে ধন নিঝরে জল, বলছে সবই ঝর্ণার জল। ঝর্ণার সুবিমল সুশীতল জল দর্শনে চক্ষু জুড়েয়া, সংস্পর্শে হস্ত জুড়ায়া, এবং ইহার চতুষ্পাশ্চিত শীতল বাতাসে না ঘন কুয়াশার প্রাণ জোড়ায়। তাহলে সেই ঝর্ণার যে সুন্দর দৃশ্য সেই দিয়ে সে চক্ষু জোড়ায়, আর বাতাসের শীতল হাওয়া কুয়াশের এই মনোরম দৃশ্য দেখে তার যেন প্রাণটা জুড়িয়ে যায়। এখানকার বায়ু পরিষ্কার ও হালকা, আর এখানে বায়ু মানে হাওয়া পরিষ্কার এবং হালকা। বায়ু আর এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার, তাহলে বায়ু আর মেঘের যে লুকোচুরি খেলা সেটা দেখতে খুব সুন্দর। এই মেঘ একদিকে এদিকে আছে, ওদিকে হইতে বাতাস আসিল, তাহলে এদিকে মেঘ আবার ওদিকে বাতাস আসছে। মেঘখণ্ডকে তাড়াইয়া লইয়া চলিত, তাহলে মেঘখণ্ডকে মানে মেঘ যে ভাগ হচ্ছে তাকে খণ্ড করে সে লইয়া চলিত। প্রতিদিন অস্তমান রবিবায়ু এবং মেঘ লইয়া মনোরম সৌন্দর্যে রাজ্য রচনা করত, তাহলে প্রত্যেক দিন এই দৃশ্য দেখে সে যেন রাজ্য রচনা করত। পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেয়া হয়, যেন পশ্চিম দিকে আকাশে যেন তরল স্বর্ণ ঢেলে দিচ্ছে। অতঃপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলিও সুকমল অঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ু পড়ে ইতস্তত ছুটোছুটি করিতে থাকে। ইহার এই তামাশা দেখিয়া আমার সময় অতিবাহিত হয়, আত্মহারা হইয়া থাকি, আমি কোনো কাজ করিতে পারি না। আজকে তোমাদের এই পর্যন্ত, আর বাকি পার্ট তোমাদের আমি পরে করে দেবো। আজকে তোমাদের এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো থাকে একটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে।